নমস্কার। আচ্ছা, আমরা প্রত্যেকে প্রচুর শিক্ষিত, আধুনিক শিক্ষায় শিক্ষিত, কিন্তু একটা ভেবে দেখুন তো, আমরা সমাজের সব কিছু এক একজনের এক একটা স্কিল সব কিছু করতে পারি, কিন্তু আমরা আমাদের শরীর কীভাবে চলে আর কীভাবে চালাতে হয় সেটা আমরা জানি না। যখনই কোনো সমস্যায় পড়ি তখনই আমাদের ডাক্তারের শরণাপন্ন হতে হয় এবং ডাক্তার যা বলেন আমরা সেটাই করার চেষ্টা করি। আচ্ছা, এমন কি হয় না যে আমাদের শরীর কেন খারাপ হয়, খারাপ হলে কি করা উচিত সেটা যদি আমরা জেনে রাখি, তাহলে আমাদের ছোটোখাটো কারণে ডাক্তারের কাছে যেতেই হবে না। আর ছোটোখাটো কারণগুলো যদি আমরা কন্ট্রোল করে নিতে পারি, তাহলে বড় রোগ তৈরিই হবে না। যে কোনো বড় রোগ একদিনে আসে না। ছোটোখাটো কারণগুলোকে আমরা ইগনোর করে যাই এবং সেগুলোকে ওষুধ খেয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা করি, ফলে আমাদের রোগ হয়। আমাদের যে বর্তমান শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থায় সব কিছু শেখানো হয়, কিন্তু শরীর কীভাবে চালাতে হয় এ ব্যাপারে কোনো জ্ঞান নেই। আপনি একটু ভেবে দেখুন তো, আপনার বাড়িতে যে ইলেকট্রনিক্স গেজেটটি আছে, ইভেন আপনি যে মোবাইলে এই প্রোগ্রামটি দেখছেন, এই মোবাইলটা কেনার আগেও বা ব্যবহার সম্বন্ধে আপনি এর বিশেষ জেনেছিলেন, ব্যবহার শিখেছিলেন, তাই আপনি একে সঠিক ব্যবহার করতে পারেন। আপনি যদি ব্যবহার না জানেন, আপনি এর ব্যবহার করতেই পারবেন না এবং ছোটোখাটো সমস্যা আপনাকে মিস্ত্রির কাছে ছুটতে হবে। আমাদের শরীরের ক্ষেত্রে ঠিক এটাই ঘটছে, কারণ আমরা জানিই না আমাদের শরীর কীভাবে চালাতে হয়। গুরুকুলীয় শিক্ষা ব্যবস্থা যখন আগে ছিল আমাদের ভারতবর্ষে, তখন কিন্তু সেই শিক্ষা ব্যবস্থার মধ্যে প্রথম ছিল স্বাস্থ্যই সম্পদ। অর্থাৎ আমার যে চ্যানেল স্বাস্থ্য সমৃদ্ধি, এই স্বাস্থ্য সমৃদ্ধির মূল লক্ষ্যই হচ্ছে স্বাস্থ্যই সম্পদ, সেটা আপনাদের জানানো এবং শেখানো। আজকে আমার বক্তব্যগুলো মন দিয়ে শুনবেন। সুস্থ থাকার সহজ সূত্র। প্রথমেই বলি, সকালবেলা ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা উচিত, যেটা আমরা একদম হারিয়ে ফেলেছি। আমরা অধিক রাত্রি জাগরণ করি আর বেলা 8টা 9টা 10টায় উঠেই নাকে মুখে গুজে আমরা অফিসের জন্য দৌড়াই। অতএব সবার প্রথম মনে রাখবেন, সুস্থ থাকার সবচেয়ে বড় সূত্র হচ্ছে সূর্য যেন আপনাকে বিছানায় শুয়ে থাকতে না দেখে। আপনি চেষ্টা করুন প্রতিদিন একটু একটু করে এগোনোর চেষ্টা করুন যে সূর্য ওঠার আগে আপনাকে বিছানা ছাড়তেই হবে। তারপরে ঘুম থেকে উঠেই সবার প্রথম কাজ হচ্ছে আপনি ঈষদুষ্ণ জল পান করুন। এর পিছনে কারণ আছে, সায়েন্টিফিক কজটা বুঝে নিন। যে আপনি রাত্রিবেলা শুয়েছেন, সারা রাত আপনি জল খাননি, ফলে কী হচ্ছে, আপনার ব্লাড ভলিউম থেকে জল সংগ্রহ করে আমাদের ইউরিন ব্লাডের প্রচুর ইউরিন স্টোর হয়েছে। আমরা সকালবেলা উঠে ইউরিন করলাম, আলটিমেটলি আমাদের ব্লাডের রক্তের যে ভলিউম, সেই ভলিউম থেকে জলের পরিমাণ কমে গেল। সেই জলের ব্যালেন্সটাকে বাড়ানোর জন্য সকালবেলা ঈষদুষ্ণ জল পান করুন। গরম নয়, ঈষদুষ্ণ, আবার ঠান্ডাও নয়। এরপরে শৌচকর্ম করে নিন, ফ্রেশ হয়ে নিন। দাঁত, পেস্ট বা ব্রাশ অ্যাভয়েড করার চেষ্টা করুন, কেন যেদিন থেকে পেস্ট এবং ব্রাশ এসছে সেদিন থেকে দাঁতের রোগ শুরু হয়েছে। বাপ ঠাকুরদারা যেরকম দাঁত মাজত, দাঁতন তো এখন পাবেন না। টুথ পাউডার ব্যবহার করুন, আঙুল দিয়ে দাঁত মাজুন, মুখের পিএইচ মেনটেন থাকবে। অতএব দাঁত মাজার অভ্যাসটাকে সম্ভব হলে চেঞ্জ করুন। এরপরে ফ্রেশ হওয়ার পরে প্রতিদিন অন্ততপক্ষে 30 মিনিট অন্ততপক্ষে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করুন, প্রাণায়াম করুন। কীভাবে প্রাণায়াম করবেন বা এক্সারসাইজ কী ধরনের করা উচিত আমার এই চ্যানেলে দেখানো আছে, সেভাবে যতটা সম্ভব ততটা করুন। খালি হাতে ব্যায়াম, এমন কিছু ব্যায়াম করুন শরীরকে ঘামিয়ে দিন। শীত গ্রীষ্ম বর্ষা 12 মাস যেন শরীরে ঘাম বেরোয়। 30 মিনিট বাড়িতে বসে এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে করুন, করা সম্ভব। এরপরে মনে রাখবেন, প্রতিদিন আপনি কিছু না হলেও গ্রিন লিফ, সবুজ পাতার জুস খান। আপনারা যদি সায়েন্সকে মানেন,
সায়েন্স বলছে গ্রিন লিফের জুস, এক কথায় গ্রিন ব্লাড। আমাদের ব্লাডে যে যে কেমিক্যাল কম্পোজিশন আছে, মেন কম্পোজিশন হচ্ছে আয়রন, যার জন্য আমাদের ব্লাডের রং লাল। আর গাছের পাতার রসে সেম কম্পোজিশন আছে, শুধু আয়রনের বদলে তাতে রয়েছে ম্যাগনেসিয়াম, ফলে তার রং সবুজ। তফাৎটা এইটুকু। অতএব আপনার হিমোগ্লোবিন কম, আপনি রেগুলার গ্রিন জুস খান। গ্রিন জুস আপনার কী খাবেন? সজনে পাতা, কারি পাতা, যে কোনো পাতা, তুলসী পাতা, পুদিনা পাতা, ধনে পাতা, পালং পাতা, এই ধরনের পাতার জুস চেষ্টা করুন। অন্ততপক্ষে 1 কাপ, আধ ঘন্টা কিছু খাবেন না, আধ ঘন্টা পর ব্রেকফাস্ট করতে পারেন। ব্রেকফাস্ট কিরকম করবেন? ব্রেকফাস্ট অবশ্যই ফল খাওয়া উচিত। আপনারা হয়তো বলবেন খালি পেটে ফল। অবশ্যই আপনারা শুনেছেন একটা প্রবাদ আছে, খালি পেটে জল, ভরা পেটে ফল। খেয়াল করবেন, আমি কিন্তু বলেছি ঘুম থেকে উঠে আপনাকে জল খেতে, অর্থাৎ আপনার পেট আর খালি নেই। অতএব ওই ধারণা ভুলে যান যে সকালবেলা খালি পেটে ফল খেতে নেই। আপনার পেট খালি নেই, আপনাকে গ্রিন জুস খাওয়ানো হয়েছে, আপনাকে জল খাওয়ানো হয়েছে। অতএব আপনার এখন নিশ্চিন্তে আপনি ফল খেতে পারেন। আচ্ছা, একদিন খেয়ে দেখুন, যদি আপনার কষ্ট হয় পরের দিন খাবেন না, কিন্তু সকালবেলা ফল খান। সকালবেলা শুধু ব্রেকফাস্ট ফল দিয়েই সারুন যদি সম্ভব হয়, কারণ ওর মতো জিনিস আর নেই। খেয়ে দেখুন, বুঝতে পারবেন কী হয়। যে কোনো খাওয়ার অন্তত আধ ঘন্টা আগে জল খাবেন, খাওয়ার 1.5 ঘন্টা, 1 থেকে 1.5 ঘন্টা, গরমকাল হলে 1 ঘন্টা, শীতকাল হলে 1.5 ঘন্টা পরে জল খাবেন। খাওয়ার পরেই জল খাবেন না, ডাইজেশন বিগড়ে যায়। এটা সবচেয়ে বড় বাজে অভ্যাস আমাদের অনেকেরই আছে, খাওয়ার সঙ্গে জল খাওয়া বা খাওয়ার পরে জল খাওয়া। আয়ুর্বেদে বলা আছে ভোজনান্তে বিষম বাড়ি, অর্থাৎ খাবারের শেষে জল খাওয়া বিষের সমান। অর্থাৎ জল খাওয়ার অভ্যাসটাকে পরিবর্তন করুন, খাওয়ার পরে 1 থেকে 1.5 ঘন্টা পরে জল খান। প্রথম 2-4 দিন খুব কষ্ট হবে, অভ্যাস হয়ে যাবে। এটা একটা মজার, ডাইজেশনকে ঠিক করার মজার সিস্টেম। যখনই খাবেন, খাওয়ার পরে জল খাবেন না। এরপরে সারাদিন মনে করে জল খান পিপাসা অনুযায়ী। এমন কোনো নিয়ম নেই যে আপনাকে 5 লিটার খেতে হবে, কি 3 লিটার খেতে হবে, 2 লিটার খেতে হবে। আপনার শরীর যখন জল চাইবে আপনি মনে করে জল খান। জল আজকাল আমরা সবাই আড়ত জল খাই। আড়ত জলে আপনারা সবাই জানেন যে মিনারেলস নেই, জলই জীবন। তাহলে আড়ত জল খান, আমি খেতে বারণ করছি না, কিন্তু অল্টারনেটিভভাবে আপনি দিনে অন্তত 1-2 বার গ্রিন জুস বা রেড জুস 1 গ্লাস করে খান। রেড জুস মানে গাজরের জুস, রেড জুস মানে বিটের জুস, টমেটোর জুস। ইয়েলো জুস হচ্ছে গাজরের জুস, গ্রিন জুস হচ্ছে আমি যে আগে বললাম সবুজ পাতার রস। সেটা ধনে পাতাও হতে পারে, পালং পাতাও হতে পারে, পুদিনা পাতাও হতে পারে, তুলসী পাতা হতে পারে, মিক্সও হতে পারে। তাহলে এই ধরনের 1 গ্লাস করে যদি জুস খান, জুসের মধ্যে তো 99% জল গেল। যে জল প্রকৃতির তৈরি জল, যে জলে কিন্তু কোনো কেমিক্যালের ঘাটতি নেই, তাহলে কী হলো, সেই জায়গায় আপনার আড়ত জল কিছুটা হলেও কম গেল শরীরে। বাকি টাইম খান না, কিন্তু এইভাবে জুস খাওয়ার চেষ্টা করুন। জুস ফর্মে যে আপনি একটা জিনিস খেয়াল রাখবেন যে লবণ যত পারবেন কম খান। লবণ স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো জিনিস নয়। আর লবণ সাদা ফ্যাক্টরি লবণ বাদ দিয়ে প্রকৃতির তৈরি সন্দেহ লবণ খান, রান্নাতে কাঁচা যাই খান। দেখুন, সাদা লবণ বিপি বাড়ায়, সন্দেহ লবণ বিপি কমায়। আপনার সন্দেহ লবণ নিয়ে একটু পড়ে নেবেন, সন্দেহ লবণের কত গুণ, 1000 রকমের মিনারেলস রয়েছে এই লবণের ভেতরে এবং প্রকৃতির তৈরি। অতএব বাড়ির লবণটাকে পরিবর্তন করে সন্দেহ লবণে কনভার্ট করুন। হ্যাঁ, কেনার সময় একটু পয়সা বেশি মনে হবে, কিন্তু খুব একটা ডিফারেন্স নেই। অতএব লবণটাকে চেঞ্জ করুন। চিনি খাওয়া পুরোপুরি ছেড়ে দিন। পৃথিবীতে 5টা সাদা বিষ আছে। 5টা সাদা বিষের মধ্যে আমি নাম করে যাচ্ছি: চিনি, দুধ, ময়দা, লবণ আর চাল। আপনি গুগলে সার্চ করে দেবেন 5 হোয়াইট পয়জন ইন ফুড।
উত্তর পেয়ে যাবেন। চিনি হচ্ছে সরাসরি সাদা বিষ, অতএব চিনি খাওয়া ছাড়ুন। তাহলে কি মিষ্টি খাওয়া ছাড়তে বলছি না, গুড় খান, মিষ্টি খান, চা খাবেন, মিষ্টি খান, চিনি খাওয়াটা শুরু। অ্যাসিডিটি শরীরে অর্ধেক কমে যাবে, গ্যাস অম্বল ওর অর্ধেক কমে যাবে। অর্থাৎ চিনি খাওয়াটা অবশ্যই ছাড়ার চেষ্টা করুন। প্রত্যেকদিন স্নান করুন। স্নান করাটা খুব জরুরি, নর্মাল ওয়াটারে, না কোল্ড ওয়াটার না গরম ওয়াটার। গরম জলেও স্নান করা স্বাস্থ্য ইমিউনিটি কমে যায়, আর একদম ঠান্ডা জলে করা একদম উচিত না। নর্মাল ওয়াটার, দরকার পড়লে জল রোদে রেখে সেই জলে স্নান করতে পারেন। রিফাইন্ড তেল বা যে কোনো রিফাইন্ড প্রোডাক্ট অ্যাভয়েড করুন। দেখুন, রিফাইন্ড তেল যেদিন থেকে এসছে সেদিন থেকে মানুষের শরীর খারাপ বেড়েছে, আপনিও জানেন। কিন্তু যদি তেল খেতে হয়, তিলের তেল খান, সর্ষের তেল খান, বাদাম তেল খান, এই ধরনের ন্যাচারাল আমাদের ভগবানের তৈরি যেসব তেল, সেই সব তেল খান। কিন্তু রিফাইন প্রোডাক্ট, রিফাইন অয়েল খাওয়া ছাড়ুন। ছেড়ে দেখুন কী উন্নতি হয়। হ্যাঁ, আধুনিক চিকিৎসাশাস্ত্র বলে যে রিফাইন তেল খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো, কিন্তু আপনি নিশ্চয়ই দেখেছেন, আমি নাম করছি না, যিনি রিফাইন তেলের অ্যাড দিচ্ছেন তিনি কার্ডিয়াক অ্যারেস্ট হচ্ছেন। এবং তার আপনারা জানেন, স্বনামধন্য ব্যক্তি আমাদের পশ্চিমবঙ্গেরই একজন, যিনি রিফাইন তেলের অ্যাড দিতেন এবং তিনি লাস্টে গিয়ে হার্ট ব্লকেজের সমস্যায় ভুগলেন। তাহলে এটা কী করে সম্ভব? অতএব রিফাইন্ড প্রোডাক্ট, যেই রিফাইন্ড প্রোডাক্ট, সেগুলো ছাড়ুন। দেখুন, তেল যত কম খাবেন ততই ভালো। তেল খাওয়া মোটেই খুব একটা ভালো জিনিস নয়। অতএব তেল চেষ্টা করুন যত কম খাওয়া যায় তত ভালো। আর তেল যে খাবেন, সরষের তেল, তিলের তেল, বাদাম তেল, এমন গরম করবেন না যাতে ধোঁয়া ওঠে। দেখুন, তেল গরম করে ধোঁয়া উঠলো মানে সোজাসুজি তেল ভেঙে ট্রাইগ্লিসারাইডে কনভার্ট হলো, যেটা আপনার হার্টের জন্যে মারাত্মক ক্ষতিকর। আপনিও জানেন, আপনি দেখেন না রান্নাঘরে চারচেটে একটা তেল জমে, কি ট্রাইগ্লিসারাইড। ওই রকম আপনি তেল যখন পুড়িয়ে ধোঁয়া তুলে খাচ্ছেন, আপনার শরীরেও কিন্তু ট্রাইগ্লিসারাইড জমা হচ্ছে, যার জন্যই তো হার্ট ব্লকেজ, যার জন্যেই হার্টের সমস্যা। আজকাল ঘরে ঘরে এই সমস্যা দেখা যাচ্ছে। অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, যে খাবার যে সময়টা সেটা নির্দিষ্ট করুন। একটা নির্দিষ্ট টাইমে খান, যখন খুশি খেলাম, খেতে হয় বলে খেলাম না। খাবার ব্রেকফাস্ট একটা ফিক্সড টাইমে করুন, লাঞ্চ ফিক্সড টাইমে করুন, ডিনার ফিক্সড টাইমে করুন। অবশ্যই ডিনার সন্ধ্যে 6টার পরে যদি না করেন, আপনার শরীরের 90% রোগ 100% ঠিক হয়ে যাবে। শুধু ডিনার সন্ধ্যে 6টার পরে করা বন্ধ করে দিন। হ্যাঁ, খুব কষ্ট হবে, মানতে কষ্ট। প্রথমে বলবেন রাতে ঘুম আসবে না, আরে করে তো দেখুন ঘুম আসে কিনা। ঠিক আছে, আপনি রাত 10টায় খান, 11টায় খান, প্রতি সপ্তাহে আধ ঘন্টা করে পিছনে আনুন। প্রতি সপ্তাহে আধ ঘন্টা করে পিছনে আনুন। আগামী 4-5 সপ্তাহের মধ্যে আপনার সন্ধ্যে 6টার মধ্যে ডিনার কমপ্লিট হয়ে যাবে। সন্ধ্যে 6টার মধ্যে ডিনার শেষ করলে আপনি বহু রোগ থেকে নিজেকে রিকভারি করতে পারবেন। সকাল 8টার আগে কিছু খাবেন না, জল ছাড়া বা গ্রিন জুস ছাড়া 8টার আগে কিছু খাবেন না। 8টার পরে আপনি ব্রেকফাস্ট করার চেষ্টা করুন। তাহলে আপনি রেগুলার 14 ঘন্টা ফাস্টিং করছেন, অর্থাৎ সন্ধ্যে 6টার থেকে পরের দিন সকাল 8টা, 14 ঘন্টা ফাস্টিং করছেন। ফাস্টিং অর্থাৎ এই যে 14 ঘন্টা ফাস্টিং, ফলে আপনার অটোফেজি সিস্টেম জেনারেট হচ্ছে। আপনার শরীরের বিজাতীয় তত্ত্ব যা আপনার শরীরে জমেছে, শরীর নিজে নিজে ডিস্ট্রয় করতে এবং রিলিজ করতে সাহায্য করবে আপনাকে। অর্থাৎ খাওয়ার টাইম নির্দিষ্ট করুন। যখনই খাবেন তখনই অবশ্যই, ধরুন ব্রেকফাস্টে তো আমি বলেছি পুরো ফল খেলেই ভালো হয়। যদি না মনে হয়, ঠিক আছে, ফল খাওয়ার পরে আপনি যা খাবেন সেটা খাবেন, কিন্তু আগে ফল খান। লাঞ্চ এবং ডিনারে অবশ্যই আপনি যা কুক ফুড খাচ্ছেন খান, কিন্তু আগে অবশ্যই কিছুটা স্যালাড খান, কাঁচা স্যালাড। হ্যাঁ, সেটা পার্সেন্টেজ অনুযায়ী হলে খুব ভালো। আমরা তো বলি টোটাল খাবারের 50% কাঁচা, 50% পাকা, অর্থাৎ রান্না করা। মনে রাখবেন যে দিনে দুবার খেলেই সবচেয়ে ভালো। আমরা বলি 10টায় খান আর সন্ধ্যে 6টায় খান। মানতে অসুবিধা হবে, প্রথমে কষ্ট হবে, কিন্তু নিজেকে
এই দুবার খাওয়াতেই আপনি সুস্থ থাকবেন, অনেক বেশি এনার্জেটিক থাকবেন। একবার খায় যোগী, দুবার খায় ভোগী, তিনবার খায় রোগী, তিনের অধিক মহারোগী। অর্থাৎ আপনি কতটা সুস্থ সেটা আপনি নিজেই বুঝতে পারবেন আপনি কতটা খান। আর আপনি যত অসুস্থ হবেন তত খাবার ইচ্ছা আপনার বেড়ে যাবে। অতএব দিনে দুবারই খান, দুবারে বেশি খাওয়ার দরকার পড়ে না। যদি একান্তই না পারেন তাহলে তিনবার খান। সেক্ষেত্রে ব্রেকফাস্টে ফলই খান, কেন ফল ডাইজেস্ট হয়ে যায় খুব তাড়াতাড়ি। আপনি যার ফলে সকালে ব্রেকফাস্টে ফল খেলে লাঞ্চ করতে অসুবিধা হবে না। খাবার সময় একদম জল খাবেন না, খাবার চলাকালীন একদম জল খাবেন না। অনেকের বলেন খাবার খেতে খেতে গলায় আটকে যায়। প্রথম কথা, তারা শুনে নিন, তারা চিবিয়ে খান না। তাই খাবারের সঙ্গে স্লাইভার ঠিকমতো মেশে না, অর্থাৎ মুখের লালা ঠিকমতো মেশে না। গলার সময় আমাদের ঠিক গেলার সময় আমাদের গলায় ডিস্টার্ব করে, যার ফলে হেঁচকে ওঠে, গলায় কষ্ট হয়। চিবিয়ে খাওয়া অভ্যাস করুন, আপনার গিলতে কষ্ট হবে না। আর যদি প্রথম প্রথম খুব কষ্ট হয় তখন মুখ বন্ধ করে গলাটাকে এইভাবে শ্বাস বন্ধ করে রাখুন যতক্ষণ পারে, দেখুন আপনার হেঁচকি কমে যাবে। এটা একটা ছোট্ট টোটকা, আপনি করে দেখুন, হেঁচকি কমে যাবে। গলায় যা খাবার ছিল আটকে ছিল সেটা নেমে যাবে। কোষ্ঠকাঠিন্য একদম হতে দেবেন না। কোষ্ঠকাঠিন্য যে কোনো রোগের মূল কারণ। কোষ্ঠকাঠিন্য মানে জানবেন আপনি যা খাচ্ছেন, যা বায়োওয়েস্ট, সেগুলো আপনার শরীর থেকে ঠিকমতো বেরোচ্ছে না। আর না বেরোলেই ভেতরে জমবে, জমলেই পচবে, পচলেই গ্যাস হবে এবং শরীরে বহু রোগের সৃষ্টি হবে। কোষ্ঠকাঠিন্য হচ্ছে দেখলেই সঙ্গে সঙ্গে ত্রিফলা চূর্ণ, রাত্রিবেলা শোয়ার সময় ঈষৎ উষ্ণ গরম জলে 1 চামচ ত্রিফলা চূর্ণ সঙ্গে একটু গুড় অথবা মধু দিয়ে খাবেন। কেন ত্রিফলা চূর্ণ শুধু খেতে নেই, তাতে আপনার দুর্বলতা আসবে, কিন্তু একটু গুড় বা একটু মধু, জাস্ট নাম কাও আসতে দিয়ে খাবেন, আপনার দুর্বলতা আসবে না। অ্যালোপ্যাথির ওষুধ যত সম্ভব কম ব্যবহার করুন। খাবেন, আমি খেতে একদম বারণ করছি না, কিন্তু যত সম্ভব কম ব্যবহার করুন। কারণ বডিকে মেডিসিন রেজিস্ট্যান্ট তৈরি করবেন না। একটা সময় আসবে যখন আপনার ওষুধ কাজ করবে না। অতএব সেই দিনটা যাতে না আসে, অতএব ওষুধ কম খান। যতটা সম্ভব প্রাকৃতিক ওষুধের উপর থাকার চেষ্টা করুন। একটা জিনিস খেয়াল রাখবেন, ওষুধ যে কোনো রোগ থেকে আপনাকে আরাম দিতে পারে, মুক্তি নয়। রোগের মুক্তি ওষুধ থেকে পাওয়া যায় না, আরাম পাওয়া যায়। আপনি যে রোগী বলুন না কেন, আপনি নিজে খুঁজে দেখুন, রোগ ওষুধ খেলে আরাম পাচ্ছে, হোক না ওষুধ অ্যালোপ্যাথি, হোক না ওষুধ হোমিওপ্যাথি, হোক না ওষুধ আয়ুর্বেদ। আপনাকে রোগ থেকে মুক্তি পেতে গেলে রোগের কারণ আপনাকেই দূর করতে হবে। যতক্ষণ রোগের কারণ দূর না করবেন ততক্ষণ যতই ওষুধ খান, হ্যাঁ আপনি আরাম পাবেন, কিন্তু সুস্থ হবেন না। ফলে কি হয়, আস্তে আস্তে বড় রোগ হয়ে দাঁড়াবে, তখন কিন্তু কেঁদেও কুল পাওয়া যায় না। সবসময় মনে রাখবেন, রোগ মুক্তি চাইলে নিজের জীবন শৈলী আপনাকে পাল্টাতেই হবে। ঠিক আছে, জীবনের সমস্ত কাজ একটা রুটিন মেনটেন করে চলুন, একটা ফিক্সড রুটিন মেনটেন করেই চলা উচিত। রুটিনের বাইরে কখনো চলা উচিত না। রাতে শুতে যাওয়া একটা নির্দিষ্ট সময়ে করা উচিত। শুতে যাওয়ার সময় অবশ্যই 1-1.5 ঘন্টা আগে মোবাইল দেখা বন্ধ করা উচিত, কেন হাইলাইট চোখে লাগলে আমাদের ঘুমের ডিস্টার্ব হয়, ঘুম আসে না। সবসময় খেয়াল রাখবেন, রাতে শোয়ার সময় হালকা পোশাক পরে শোয়া উচিত, কখনো ভারী টাইট পোশাক পরে শোয়া উচিত নয়। শোয়ার সময় ঘরে লাইট জ্বেলে রাখা উচিত নয়, অর্থাৎ অন্ধকারে ঘুমান। আমাদের ভগবান সিস্টেমই বানিয়েছে অন্ধকারে ঘুমানোর জন্য, ভগবানের সিস্টেম মানুন। সারাদিনে অন্তত 30 মিনিট গায়ে রোদ লাগান, অর্থাৎ ভিটামিন ডির ঘাটতি যেন শরীরে না হয়। ভিটামিন ডির ঘাটতি হলে বহু কিছু ঘাটতি শুরু হবে। ক্যালসিয়াম অ্যাবজর্বেশনের মূল কারিগর হচ্ছে ভিটামিন ডি। আজকাল ঘরে ঘরে হাড়ের রোগ, জয়েন্টের রোগ, আপনারা রোদে একদম যান না। অতএব রেগুলার 0.5 ঘন্টা রোদে যান বা রোদে কাজ করুন। প্রতিদিন কিছুক্ষণ অন্তত মাটিতে খালি পায়ে হাঁটুন, শরীরকে ইলেকট্রন চার্জ করুন। আর্থিং নেওয়া শরীরের জন্য খুব দরকার। আমরা সবসময় জুতো পরি, ফ্ল্যাটে থাকি, 10 তলার উপরে থাকি, কিন্তু ছুতোয় মাথায়
অন্তত সকালবেলা পার্কে যান, খালি পায়ে হাঁটুন, অন্তত 30 মিনিট হাঁটুন, ইলেকট্রন চার্জ হবে, আপনার শরীরে ইলেকট্রন চার্জ হবে। ঠিক আছে, আর্থিং থেরাপি বলে একটা থেরাপি আছে, গুগলে সার্চ করে নেবেন, তাতে কী বলছে, তার বেনিফিট কী, বা ইউটিউবে দেখে নেবেন তার বেনিফিট কী, অলৌকিক বেনিফিট। আপনি দেখবেন আপনার বহু রোগের কারণ আপনার খালি পায়ে মাটির টাচে না থাকা। তো এই যে ছোট ছোট নিয়ম, আরও 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 অনেক নিয়ম আছে, একদিনে বললে আপনি বিরক্ত হয়ে যাবেন, এত নিয়ম আপনি মানতেও পারবেন না, শুনতেও পারবেন না। আপনি কিন্তু এই নিয়মগুলো প্রতিদিন, এই ভিডিওটা বারবার দেখুন, প্রতিদিন নিয়মগুলো মানুন, পাল্টানোর চেষ্টা করুন, একটু একটু করে ধীরে ধীরে নিজেকে পরিবর্তন করুন। সমস্ত সমস্যা থেকে আপনি নিজেই নিজেকে বের করে নিয়ে আসতে পারেন। আলটিমেটলি রেজাল্ট, আপনি ভালো থাকবেন। কথায় কথায় ডাক্তারের কাছে যেতে হবে না। হ্যাঁ, অন এমার্জেন্সি অবশ্যই ডাক্তারের কাছে যাবেন। আমি কখনো বলছি না ডাক্তার ছাড়া আপনি বাঁচতে পারবেন বা আমি বাঁচতে পারবো, এমার্জেন্সিতে। কিন্তু আজ 60 বছর বয়স হয়েছে আমার, আজ পর্যন্ত আমাকে ডাক্তারের কাছে যেতে হয়নি। এবং আমি বছরে 1 আধ দিন হয়তো আমার শরীর খারাপ হয়, এবং সেটা আমি রান্নাঘরের মশলা দিয়েই সেই শরীর খারাপ ঠিক করে নিতে পারি। এখনও আমার বড় রোগ হয়নি। কিন্তু আগামী দিনে আপনারা যাতে অসুস্থ না হন, সুস্থ থাকেন, সেই জন্যে আমি ছোট ছোট কিছু টিপস আপনাদের দিলাম। অনধিকার চর্চা ভাবতেই পারেন যেগুলো সম্ভব না, আর চেষ্টা তো করে দেখুন। কেমন লাগলো বলবেন। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, কারণ এরপরে এরকম আরও টিপস, সবচেয়ে মজাদার টিপস হচ্ছে এরপরে আমার চ্যানেলে আপনি রান্নাঘরের মশলার প্রয়োগের দ্বারা কি কি রোগ থেকে আমরা সহজে বেরোতে পারি। কমন রোগ, গ্যাস, অম্বল, বদহজম, মাথা যন্ত্রণা, পেটে যন্ত্রণা, জ্বর, সর্দি, কাশি, যেগুলো যেন আমরা কথায় কথায় ডাক্তার কাছে ছুটি। হ্যাঁ, ক্ষমতা আছে, আপনার রান্নাঘরে এই মশলাগুলি আছে, যে মশলা দিয়ে আপনি আপনার রোগ ঠিক করতে পারেন। আমার কাছে হচ্ছে সেগুলো আপনাদের এই চ্যানেলের মাধ্যম দিয়ে জানানো। আপনার খাতা পেনে নোট করে রাখবেন, এমার্জেন্সি আপনারা সেগুলো ইউজ করে দেখবেন, ম্যাজিক হবে। অতএব এগুলো দেখতে গেলে বা এগুলো জানতে গেলে, আমার পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশান আপনার কাছে পেতে গেলে আপনাকে কী করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করলে কী হবে, নোটিফিকেশান আমি যখনই ভিডিও আপলোড করবো আপনার কাছে পৌঁছে যাবে। অতএব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন। আপনারা দেখছেন কিন্তু লাইক করছেন না, লাইক করুন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনাদের ভালো লাগলো না খারাপ লাগলো। খারাপ লাগলে ডিসলাইক করুন না, কিন্তু সেটাও তো করছেন না। আর আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবকে এই প্রোগ্রামটা শেয়ার করুন। যে আমি বলছি না রাতারাতি পাল্টান, আমি বলছি না রাতারাতি পাল্টান, আরে অল্প অল্প করে তো পাল্টানোর চেষ্টা করুন, নিজেকে তো পাল্টাতেই হবে। কারণ আপনি এটা নিশ্চয়ই বুঝেছেন যে জীবনশৈলী বিজ্ঞানের জন্যেই আজ আমাদের এত সমস্যা। আজকে খাবারে, প্রত্যেকটা খাবারে বিষ, বিষ ছাড়া আপনি বাঁচতেই পারবেন না। কোনো খাবার নেই যাতে আপনি বিষ ছাড়া পাবেন। তাহলে এই বিষ খেয়ে আপনাকে তো বেঁচে থাকতে হবে। তাহলে বেঁচে থাকার কিছু টেকনিক তো আপনাকে শিখতে হবে, আপনাকে অভিযোজন করতে হবে। মানুষ তো অভিযোজন করতে অভ্যস্ত। আপনাকে টাইম টু টাইম ক্লিনজিং করতে হবে, অর্থাৎ শরীরে যে বিষ জমা হচ্ছে, আমাদের লিভার যে জমিয়ে রাখছে বিষটা, সেই বিষটাকে আপনাকে সময় মতো বের করতে হবে। তার জন্যে লিভার ক্লিনজিংয়ের টেকনিক বলা আছে, আমার ভিডিওতেই দেখবেন লিভার ক্লিনজিংয়ের টেকনিক। কিডনি ক্লিনজিং করুন, টক্সিন জমতে দেবেন না, ব্লাডে টক্সিন জমতে দেবেন না, কিডনি ক্লিনজিং করুন। আগামী দিনে কিডনি ক্লিনজিংয়ের টেকনিক আপনি জানতে পারবেন। তো এই যে ক্লিনজিং থেরাপি অ্যাপ্লাই করতে হবে, যেমন আমরা বাড়ি পরিষ্কার করি, গাড়ি পরিষ্কার করি, ঘর পরিষ্কার করি, ঠিক সেরকম শরীরকে পরিষ্কার করেছেন? কেউ শিখিয়েছে না, সবাই শুধু শিখিয়েছে ঢুকিয়ে যান ঢুকিয়ে যান। কী খাবেন, কী খাবেন, কীভাবে খাবেন, ওষুধ খাবেন, কতটা খাবেন, কিন্তু খাবেন না এটা কেউ বলে না। অতএব আপনারা সঙ্গে থাকুন। অনেক কিছুই বলা হলো না, অনেক কিছুই বলা হলো না, কিন্তু কারণ সময় প্রায় 25 মিনিটের কাছাকাছি হয়ে গেছে। আপনারা বিরক্ত হবেন, ভিডিও বড় হলে তো দেখবেন না, কিন্তু অপেক্ষা করুন, আগামী ভিডিওতে না বলা কথাগুলো অবশ্যই বলবো। নমস্কার, আজকে এই পর্যন্তই।